ওকে, তো আমাদের নিউটনিয়ান বলবিদ্যা আমি বরাবরই বলে আসছি দুইটা পার্ট, একটা হচ্ছে রৈখিকের পার্ট আর একটা হচ্ছে কি কৌণিকের পার্ট। আমরা গত ক্লাস পর্যন্ত হচ্ছে রৈখিকের পার্ট নিয়ে আলোচনা করছি, সেখানে যেগুলো আমাদের বইয়ে ছিল সেটাও পড়ছি, যেটা বইয়ের বাইরে ছিল সেই বিষয়গুলো নিয়ে স্টাডি করছি। তো আজকে আমরা কৌণিক পার্ট শুরু করব। তো কৌণিক পার্ট বলতে আসলে ভাই কি বুঝাইতেছে? মূলত হচ্ছে যে আমরা রৈখিকভাবে কোনো বস্তুকে গতিশীল করা ছাড়াও কৌণিকভাবে গতিশীল করি। যেমন এক্সাম্পল স্বরূপ যদি বলি যে আমি দরজাটা ওপেন করি, এটা কিন্তু আমি কি বল দিছি? এটা কিন্তু আমি রৈখিক বল দিই, ঠিক আছে? বলটা এইভাবে আমি দিচ্ছি, তার মানে এটা কি একটা কৌণিক। কেন? কোণ তৈরি হচ্ছে, কোন একটা সেন্টারের সাপেক্ষে কি তৈরি হচ্ছে? কোণ তৈরি হচ্ছে। তো কোন একটা বস্তুকে আমি যখন টানতেছি সে কিন্তু রৈখিকভাবে গতিশীল না, সে কিন্তু বৃত্তাকার পথ তৈরি করতেছে, রাইট? তার মানে তার গতিটা হচ্ছে কৌণিকভাবে। তো কোন একটা বস্তুর মধ্যে তাহলে কি এটা কি ঘূর্ণন হয়েছে নাকি ঘূর্ণন হয়নি? হয়েছে। তাহলে কোন একটা বস্তুর মধ্যে আমরা যখন ঘূর্ণন সৃষ্টি করতে চাই, এর আগে আমরা পড়ছি কোন একটা বস্তুকে যখন গতিশীল করতে চাই তখন যে বিষয়টা লাগে অর্থাৎ যে রাশিটার প্রয়োজন হয় সেটাকে আমরা বলছি বল, রাইট? আর এখন আমরা কোন একটা বস্তুতে ঘূর্ণন সৃষ্টি করতে চাই সেটার জন্য যে রাশিটার প্রয়োজন হবে সেটা আমাদের কৌণিক বল বলতে পারো, বাট এটাকে আমরা কৌণিক বল না বলে স্পেশাল একটা নামকরণ করি টর্ক। কি নামকরণ করি? টর্ক। তো টর্ক পড়ার আগে আমি বেসিক ক্লাসে সবাইকে পড়াই কি তোমার দ্বন্দ্ব। দ্বন্দ্ব জিনিসটা কি স্যার? বল ইনটু হচ্ছে কি বল দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। না একটু বড় করে দিন। যে বড় কি ল্যান্ডস্কেপ করছস না? ল্যান্ডস্কেপিং করছি, লেখা ছোট দেখা যায়। তুমি তাহলে একটু জুম করো। দ্বন্দ্ব হচ্ছে বল ইনটু সরণ, বা এটাকে আমরা বলি কি F ইনটু D। জিনিসটা কিভাবে? স্যার এই দিক থেকে একটা বল প্রয়োগ করছে, এই দিক থেকে একটা বল প্রয়োগ করছে, পরস্পর বিপরীত দিক থেকে যখন আমরা বল প্রয়োগ করি তখনই কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি হয়, ঠিক আছে? একই দিক থেকে বল প্রয়োগ করলে কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি হবে না। এখন হ্যাঁ, আপনি একটা এই মাথায় আরেকটা এই মাথায় দিয়েছেন, এমন তো হইতে পারতো যে একটা এই মাথায় আরেকটা এই মাথায়, তাহলে কি দ্বন্দ্ব সৃষ্টি হইতো না? অবশ্যই হইতো। কিন্তু দ্বন্দ্ব কখন সৃষ্টি হবে না? যখন স্যার আপনি একটা এই দিক থেকে দিচ্ছেন আর একটা এই দিক থেকে দিচ্ছেন, অর্থাৎ একই লাইন বরাবর যদি পরস্পর বিপরীত দিক থেকে ক্রিয়া করে তখন আর তাদের মধ্যে মোচড় সৃষ্টি হয় না, তারা সাম্যাবস্থায় পরিণত হয়, স্থির থাকে, ঠিক আছে? কিন্তু যদি কিনা এই জিনিসটা এখান থেকে একটু সরে যায় তখনই তাদের মধ্যে কি সৃষ্টি হবে? মোচড় সৃষ্টি হবে। তো এই মোচড়টা বা এই দ্বন্দ্বটা বের করার সূত্র হচ্ছে যে বলগুলো আমরা ব্যবহার করতেছি এরা কিন্তু পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী হতে হবে। তার মানে কি এটা একটু কম এটা একটু বেশি এটা না, পরস্পর সমান কিন্তু কি বিপরীতমুখী। তাহলে পরস্পর সমান এবং বিপরীতমুখী হইলে এবং এদের মাঝে যে ডিসটেন্সটুকু সেটা যদি d হয় তাহলে আমাদের এই দ্বন্দ্ব বের করার ফর্মুলা হচ্ছে ওই বল এবং এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। কথা বুঝতে পারছি? এখন স্যার দ্বন্দ্ব এবং টর্ক দুইটার মধ্যে সবই সেম, জাস্ট একটা তফাৎ আছে। টর্ক হচ্ছে যে আমরা স্পেশাল ভাবে যদি বইয়ের ভাষায় বলি যে কোনো একটা নির্দিষ্ট অক্ষ থাকতে হবে। এখানে কি কোনো অক্ষ আছে? অক্ষ নেই, কিন্তু এইখানে কিন্তু এটা একটা নির্দিষ্ট অক্ষের উপর বেস করে কিন্তু ঘুরতেছে। তো যখন কোন একটা বস্তুকে আমরা কোন একটা নির্দিষ্ট অক্ষের উপর ভিত্তি করে দ্বন্দ্ব প্রয়োগ করব, কি প্রয়োগ করব? দ্বন্দ্ব মানে কি যে পরস্পর বিপরীতমুখী বল প্রয়োগ করি। তো আমি যে এখানে টানতেছি সেই আমার এই টানের বিপরীতে কিন্তু এই ওই বলটা কাজ করতেছে ঠিক তার বিপরীত দিকে। তাহলে কি তোমার দ্বন্দ্ব হওয়ার জন্য দরকার দুইটা বল পরস্পর সমান এবং কোন দিকে? বিপরীত দিকে। হচ্ছে না? তাহলে দুইটা বল পরস্পর সমান এবং বিপরীত দিকে হচ্ছে এবং এটা একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ক্রিয়াশীল, তাই এটাকে আমরা তখন বিশেষভাবে নামকরণ করি টর্ক। তো টর্কটাকে আমরা যদি চিত্রায়িত করি, তোমরা চিত্রগুলো সবই জানো যে এটা ধরো একটা বডি আর এটা হচ্ছে একটা অক্ষ। এখন আমি যদি তাকে এই দিক থেকে একটা বল প্রয়োগ করি তাহলে ঠিক এই বরাবর একটা কি হয়? বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এটা কিভাবে বুঝতে পারি? কেউ একজন আঙ্গুল রাখলেই টের পাবে, ঠিক আছে? তাহলে এখন আমরা জানি বল দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে এইটা, রাইট কি না? বল দ্বয়ের মধ্যবর্তী কি লম্ব দূরত্ব হচ্ছে এইটা। তো আমরা বল দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব যদি এটা হয় আর এদের মাঝে যদি অ্যাঙ্গেল ধরো আমি যে বলটা দিছি সেই অ্যাঙ্গেলটা যদি আমি এইটাকে ধরি তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা বের করতে পারি যে আমাদের টর্ক কত। তো টর্ক টাউ ইজ ইকুয়াল টু কি? সেম একই রকম ভাবে এটাই যে F ইনটু D। D হচ্ছে মধ্যবর্তী লম্ব দূরত্ব। এখন তোমাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব জানবা কিভাবে? ধরো এটা যদি r ব্যাসার্ধ বিশিষ্ট হয় তোমরা তো জানবা এটা r,
এটা যদি আর হয় তাহলে থিটার বিপরীতে এটা কি লম্ব বেসিক্যালি যদি তাই হয় তাহলে এটা হচ্ছে কি আমরা যদি বলি sin থিটা ইজ ইকুয়াল টু কি এটা কথা বলো তাহলে অতএব d ইজ ইকুয়াল টু কি r sin তো এখানে আমরা f d বলতে r sin থিটা তাহলে এই যে tau ইজ ইকুয়াল টু ফর্মুলা f r sin থিটা যাকে আমরা কি বলতে পারি a ভেক্টর ক্রস কি r ভেক্টর কথা কি বুঝা গেছে তো ভেক্টর গুণন থেকে আমরা এটা আউট বের করতে পারি আর টর্কের ফর্মুলা হচ্ছে f r sin ওকে তাহলে tau ইজ ইকুয়াল টু কি f r sin তো ভাই এটার কিন্তু সূত্র r আছে তাহলে tau ইজ ইকুয়াল টু তোমরা জানলা f r sin এখন মুশফিক যদি সবাই খেয়াল করো যদি এই বলটা আমি এভাবে না প্রয়োগ করে খাড়া এভাবে প্রয়োগ করতাম তাহলে অ্যাঙ্গেলটা কত ডিগ্রিতে পৌঁছে যেত 90 ডিগ্রি হয়ে যেত তাহলে আমি যদি খাড়া ভাবে বল প্রয়োগ করতাম তাহলে এটা হয়ে যেত তখন f r তাহলে tau এর আরেকটা ফর্মুলা হচ্ছে f r রাইট ভেক্টর রূপে তার ফর্মুলাটা কি স্যার ভেক্টর রূপে হচ্ছে f ভেক্টর ক্রস r বুঝতেছেন সবাই আচ্ছা এখন আসেন আরেকটা কনসেপ্ট আছে আরেকটা কনসেপ্ট কি যে স্যার tau এর আপনারা দেখতে পাবেন যে আমরা জানি f একটা ফর্মুলা কি জানো এটা মনে রাখার জন্য বলি m এ বলের সূত্র কি m এ না এটা কি রৈখিক বল না এখন কৌণিকের ক্ষেত্রে যদি আমরা বলি সেই এটার সাথে কম্পেয়ার করে সেটা হবে m বলতে এই কৌণিকের ক্ষেত্রে হচ্ছে জড়তার ভ্রামক i ওকে আর কৌণিকের ত্বরণের নাম কি আলফা তার মানে কৌণিকের ক্ষেত্রে tau কি i আলফা তার মানে tau এর আরেকটা ফর্মুলা হচ্ছে তোমাদের i কথা বুঝতে পারছো তো এই হলো tau এর যতগুলো ফর্মুলা আছে সবগুলো ফর্মুলা এগুলো হচ্ছে টর্কের ফর্মুলা কিসের ফর্মুলা টর্কের এখন এই জায়গাতে গিয়েই তোমরা দেখতে পাচ্ছ যে নতুন একটা জিনিস তোমাদের আসতেছে i যার নাম হচ্ছে জড়তার ভ্রামক এই জড়তার ভ্রামক বের করা তোমাদের জানতে হবে যদি তোমাকে সরাসরি জড়তার ভ্রামক দিয়ে দেন ফাইন বসায় টর্ক বের করে ফেললাম কিন্তু যদি জড়তার ভ্রামক সরাসরি না দেয় তখনই তো ঝামেলাটা বাজবে বলবে কি একটা দণ্ডের মধ্য দিয়ে অক্ষ পাস করছি তাহলে জড়তার ভ্রামক কত দণ্ডের এক পাশ দিয়ে অক্ষ পাস করছি জড়তার ভ্রামক কত দণ্ড একটু তির্যক ভাবে রেখে থিটা পরিমাণ করে অক্ষ পাস করা হয়েছে জড়তার ভ্রামক কত নানান ভাবে কোশ্চেন করবে বা দণ্ড না বলে যদি বলে যে একটা সিলিন্ডার টাইপের কিছুর মধ্যে দিয়ে অক্ষ পাস করছি এটা জড়তার ভ্রামক কত তাহলে আমাদের আইগুলা নানান ভাবে বের করে আনতে হবে ঠিক আছে এটার একটা চার্ট আছে আমি তোমাদেরকে সবাইকে চার্টটা নোট করাইছি চার্টটা মুখস্থ করবা যদি না থাকে তাও সমস্যা নেই আমি মেসেঞ্জারে ছবি দিয়ে দিই ওকে তো এখন তাহলে আমরা দেখলাম যে আমাদের বল অর্থাৎ কৌণিক বল যেটা দ্যাট ইজ টর্ক এই টর্ককে আমরা নানান ভাবে প্রকাশ করতে পারতেছি তো F নরমালি রৈখিক বল আর হচ্ছে আমাদের যে বলটা প্রয়োগ করতেছি সেখানে যে দূরত্বটা ঠিক আছে আর থিটা তো অ্যাঙ্গেল সেটা বুঝছো তো I হচ্ছে আমাদের এখন জানা লাগবে ওকে আইটা হচ্ছে জড়তার ভ্রামক এখন আমরা এই জড়তার ভ্রামকটা জানতে পারলে কৌণিকের মেইন পার্ট শেষ হবে তো বুঝবো তো টর্ক জিনিসটা আমি আবারো বলি কোন বস্তুতে ঘূর্ণন সৃষ্টি করার জন্য যে বল প্রয়োগ করা হয় সেই বলটাকে আমরা টর্ক বলে থাকি টর্কের ফর্মুলা হচ্ছে f r sin থিটা অথবা f r অথবা f ভেক্টর ক্রস r ভেক্টর অথবা i আলফা ক্লিয়ার এগুলো দিয়ে কিন্তু প্রত্যেকটা দিয়ে ম্যাথ প্র্যাকটিস করতে হবে হ্যাঁ তোমাদের কিন্তু এখন এই টাইম না যে তোমরা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ো আমি ধরে ধরে প্রত্যেকটা দিয়ে অঙ্ক করাবো এখন নিজ দায়িত্বে সেলফ রেসপন্সিবিলিটি নিয়ে তোমাদেরকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে কোনো অঙ্কে আটকাইলে আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবে আমি নেক্সট ক্লাসে সেটা এক্সপ্লেইন করব আমি চ্যাপ্টার পড়ায় ফেলছি পরীক্ষা দিয়ে ফেলছি নো প্রবলেম তুমি যদি এখন ভেক্টরে কোনো অঙ্কের সমস্যা পড়ো তুমি আমাকে অবশ্যই জানাবা কারণ তোমার এখন শিখার টাইম তোমার এখন নিজেকে তৈরি করার টাইম যে কোনো চ্যাপ্টার প্রবলেম পড়তেছো হ্যাঁ পড়ায় ফেলছে পরীক্ষা দিয়ে ফেলছে এটা ব্যাপার না আমাকে জানাবা আমি ক্লাসের শুরুতে সেটা নিয়ে কথা বলবো কোনো সমস্যা নেই বুঝতে পারছি তোমাদের সাইড থেকে তোমরা প্রিপারেশন নিতে থাকো এখন ভাইয়া সময় রিভাইজ করাচ্ছে এখন ভাইয়া আমার সময় দিল না আমি প্রিপারেশন নিতে পারলাম না ওকে ঠিক আছে তুমি যদি মনে করো যে এই টাইমটা তোমার জন্য কম হয়ে যাচ্ছে তাহলে তুমি চ্যাপ্টারের 100% নিতে না পারলে আপনি 70% প্রিপারেশন নাও 70% তো ওকে হলো আস্তে আস্তে নিজেকে নিজে ডেভেলপ করো আর আমার দায়িত্ব যেটা এখন আমাকে তো সবার কথা চিন্তা করতে হবে এক দ্বিতীয় হচ্ছে আমাকে রিভাইজটা ডিউ টাইমে শেষ করা লাগবে এটা হলো দুই এখন যদি ডিসেম্বরে তোমাদের পরীক্ষা হয়ে যায় তাহলে তো অবশ্যই আমাদের হাতে সময় অল্প ডিসেম্বরে পরীক্ষা না হইলে সময় আছে সমস্যা নেই কিন্তু আমি তো বারবারই বলছি যে আমি তোমাদেরকে
যে চ্যাপ্টারগুলো আছে এগুলো সবগুলা রিভাইজ করাবো, করানোর পরে ভার্সিটি অ্যাডমিশনের যে বইটা, কারো কাছে অ্যাসপেক্ট থাকতে পারে, কারো কাছে বিচিত্রা থাকতে পারে, এই বইয়েরও কোনো অঙ্ক যদি সমস্যা থাকে আমি সেটা সলভ করে তারপর তোমাদেরকে দিয়ে দেব। এইটুকু তো আমি বলছি সবাই, ঠিক আছে? সো তোমাদের সাইড থেকে তোমরা একটু একটু করে নিজেদেরকে ডেভেলপ করো। আর আমি যে পরীক্ষাটা দিচ্ছি ভাই, এইচএসসি পরীক্ষা তো সৃজনশীল আসবে, সৃজনশীল তো কয়েকটা টাইপের উপরে আসে। তোমরা তো অলরেডি ভেক্টর পরীক্ষা দিছো, কি আসে? নদীর স্রোতের আসে, তাহলে ডট গুণ ক্রস গুণ বা ক্যালকুলাস টাইপ বা বৃষ্টির অঙ্ক, এই তো, আর তো কিছু না। তাহলে এই যে কয়েকটা টাইপ আসতেছে, এটার জন্য তার আহামরি সমস্যা না। ওই অনুযায়ী নিজেদের রেডি করো। এইচএসসির জন্য একদিক থেকে রেডি করো, আরেক দিক দিয়ে মাথা রাখতে হবে যে অ্যাডমিশনে কতটা টাইম পাবা, হয়তো পাইতেও পারো, নাও পাইতে পারো। ওকে, তো ভাইয়া দেখা যাচ্ছে নিজ দায়িত্বে কিন্তু অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। এরকম বই আছে বাজারে পাওয়া যায়, এই বইগুলোতে কি প্রত্যেকটা সূত্রকে ধরে ধরে অঙ্ক আছে না? প্রত্যেকটা সূত্রকে ধরে ধরে অঙ্ক আছে। অঙ্ক নিজে ট্রাই করো, না পারলে আমাকে দেখাও। কিন্তু এখন যদি ভাইয়া বলতে হয় এই ঐশী পরিষ্কৃত অঙ্কগুলা, হ্যাঁ এইভাবে নানান ভাবে যদি আমি বলতে হয়, তাহলে এটা হচ্ছে আমি এখন বর্তমানে যারা নিউলি ফার্স্ট ইয়ার উঠছে ওদেরকে পাঠাবো। তোমাদেরকে তো এটা আসলে সম্ভব না, কারণ তোমরা আসলে এখন যারা বসে আছো, আসলে এখন তোমাদের বসে থাকার কথা ছিল ভার্সিটির হল ক্লাস, ঠিক আছে? এখন চলতেছে ওইটাতে না হইলেও তোমাদের এখন মানে কোথাও না কোথাও চান্স নিশ্চিত হয়ে যাওয়ার কথা। সেপ্টেম্বর অক্টোবরে তো পরীক্ষাই হয়, অ্যাডমিশন টেস্ট, কিন্তু এখন তোমাদের ইন্টারই হয়নি। তোমাদের কথা কি বলবো, তোমাদের সিনিয়ররাই তো এখনো জানে না যে এরকম ফিউচার কোথায়। ওকে, তো মুশফিক এখন জড়তার ভ্রামক এই জিনিসটা নিয়ে আমরা স্টাডি করি। জড়তার ভ্রামক এটা আসলে কি, যদি একটু প্রশ্ন করা হয় আমাকে, আমি বলবো কোন একটা বস্তুর ভর এবং বস্তুর, আমরা যদি ধরো একটা অক্ষ চিন্তা করি এটা, আর বস্তুটার ভর যদি এখানে হয়, তাহলে অক্ষ থেকে ভর পর্যন্ত, মানে আমি যেই ভরটার কথা বলতেছি, আবারও বলতেছি যেই ভরের কথা বলতেছি, ধরো এটা একটা বিন্দু ভর, কি ভর? মানে এটা হলো টোটাল আমাদের মুশফিকের টোটাল বডির মধ্যে আমি এই বিন্দু ভরটা জড়তার ভ্রামক দেব এই অক্ষের সাপেক্ষে। তাহলে এই অক্ষের সাপেক্ষে আমি যদি জড়তার ভ্রামক বলি, তাহলে এই বিন্দু ভরের ধরুন জড়তার ভ্রামক হচ্ছে I m r স্কয়ার। এখানে m টা কি? বিন্দুর ভর, আর r টা কি? যে অক্ষ থেকে কথা বলতেছে ওই অক্ষ থেকে এর মধ্যকার লম্ব দূরত্ব। তাহলে I m r স্কয়ার হচ্ছে আমাদের এখানে জড়তার ভ্রামক। কিসের জন্য? বিন্দু বস্তুর জন্য। কিসের জন্য? এখন যদি ভর বেড়ে যায়, জড়তার ভ্রামক বেড়ে যায়। যদি দূরত্ব বেড়ে যায়, সেই ক্ষেত্রে বেড়ে যায়। তাহলে এটা ভর এবং দূরত্ব দুইটার উপরে কি, ঠিক আছে? এখন স্যার এই সূত্রটা ডেভেলপ কিভাবে আসলো বা কি, মানে সিম্পলি যদি আমি বলি তোমাদেরকে, একটা বড় বস্তুকে তুমি যদি গতিশীল করতে চাও, তাহলে তার গতিটা, আর যদি একটা ছোট বস্তুকে গতিশীল করতে চাও, কোন ক্ষেত্রে বেশি বাধার সম্মুখীন হবে? বড় বস্তুর ক্ষেত্রে। তার মানে বড় বস্তু যত বড় হবে তত বাধা বাড়বে। তার মানে জড়তা মানে কিন্তু বাধা, গতিশীল বা গতির পরিবর্তন হইতে বাধা। তাহলে আমরা সেই দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে ভর যত বাড়বে আয়ও তত বাড়বে, ঠিক আছে? এবার আসলে দূরত্বের কথা যদি বলি, ক্যালকুলেশন করে দেখা গেছে যে দূরত্ব যত বাড়তেছে তার বর্গের রূপে জড়তার ভ্রামক বাড়তেছে। তার মানে দূরত্ব 2 বাড়ালে জড়তার ভ্রামক দেখা যায় 4 বেড়ে যাচ্ছে, দূরত্ব 3 বাড়ালে জড়তার ভ্রামক দেখা যায় কি 9 গুণ হয়ে যাচ্ছে, দূরত্ব 4 গুণ করতেছে জড়তার ভ্রামক দেখা যাচ্ছে 16 গুণ হয়ে যাচ্ছে। তো এই দুইটার কনসেপ্ট থেকে পরে দুইটাকে একত্র করে আনছে যে I কি m r স্কয়ার। কোন বস্তুর জন্য? বিন্দু বস্তু। এখন বস্তু যদি বিন্দু না হয়ে টোটাল বডি হয়, টোটাল কি হয়? তখন কি করবে? সামেশন করতে হবে। কারণ এখানে একটা বিন্দু বস্তু আছে, 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 এখানে একটা বিন্দু বস্তু আছে। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা করে জড়তার ভ্রামক যোগ করে আমরা যেটা পাবো সেটাই কি টোটাল জড়তার ভ্রামক। এই যোগ করার কনসেপ্টটাকে আমরা ইন্টিগ্রেশন পদ্ধতিতে করে থাকি। এখন সেই জিনিসগুলো নিয়েই কথা বলবো। তো যদি তোমাকে একটা বিন্দু বস্তু জড়তা ভ্রামক বলে বা জড়তা ভ্রামকের মেইনলি ফর্মুলা হচ্ছে I কি m r স্কয়ার। সংজ্ঞাটা কি? যে কোনো একটি
বিন্দু বস্তু বা কোনো একটি বস্তুর ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে তার মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বের বর্গের গুণফলকে আমরা কি বলে থাকবো? জড়তার ভ্রামক বলবো। আপনি বুঝতেছো? আচ্ছা, তো এখন জড়তার ভ্রামকের বেসিক সূত্রটা আমরা জানলাম। এটার পাশাপাশি আরেকটা জিনিস যেটা জানতে হয় সেটার নাম হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। কি? চক্রগতির ব্যাসার্ধ। সিরিয়ালি বলতেছি। তো চক্রগতির ব্যাসার্ধটা অ্যাকচুয়ালি কি? চক্রগতির ব্যাসার্ধের কথা যদি আসে, সেটা হচ্ছে যে আমাদের কোন একটা বস্তুর সবটুকু ভর একটা নির্দিষ্ট বিন্দুতে কল্পনা করে নিব। আমরা কি করে নিব? কল্পনা করে। ধরে নাও সবটুকু ভর এই বিন্দুটাতে আছে, এটাকে কল্পনা করব। তাহলে এই বিন্দুর সাপেক্ষে আমি যদি কোনো জড়তার ভ্রামক বের করি, সেটার যে অ্যানসার হবে সমস্ত বডির সাপেক্ষে জড়তার ভ্রামক বের করলো যদি একই অ্যানসার হয়, তখন ওই বিন্দু থেকে অক্ষ পর্যন্ত যে দূরত্বটা, ওই দূরত্বকে আমরা বলে থাকি চক্রগতির ব্যাসার্ধ। বা একটু পজ করো, আলোচনা শেষ বলছিলাম। তাহলে চক্রগতির ব্যাসার্ধটা কি? সবাই একটু ক্লিয়ার হও। চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে আমরা যখন কোন একটা সম্পূর্ণ বস্তুর টোটাল বডিকে মনে মনে একটা নির্দিষ্ট বিন্দুতে পুঞ্জীভূত আছে ধরে নিব, ওই বিন্দুর সাপেক্ষে একটা অক্ষের উপর ভিত্তি করে তার যে জড়তার ভ্রামক আমরা পাবো, সেইটা যদি পুরো বডির জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে ওই বিন্দু থেকে অক্ষ পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বকে মানে কল্পনা করা যে বিন্দুটা, সেই বিন্দু থেকে অক্ষ পর্যন্ত যে দূরত্ব, ওই দূরত্বকে আমরা বলে থাকি চক্রগতির ব্যাসার্ধ। কথা কি বুঝতে পারছি? তাহলে চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে আমাদের প্রকাশ করা হয় কে দিয়ে। তো কে যদি চক্রগতির ব্যাসার্ধ হয়, অর্থাৎ এই বিন্দু থেকে দূরত্ব আর তার টোটাল সম্পূর্ণ ভর বলতে বড় হাতের M, তাহলে আমাদের জড়তার ভ্রামক তাহলে কি হবে? I mk²। এখান থেকে আমরা চক্রগতির ব্যাসার্ধ কিভাবে বের করব? স্যার k √I/m। তাহলে এটা হচ্ছে আমাদের চক্রগতির ব্যাসার্ধ বের করার ফর্মুলা। ওকে, চক্রগতির ব্যাসার্ধ k √I/m। আচ্ছা, তো এখন আমরা জড়তার ভ্রামক বের করা শিখব। একটা ভিডিও ক্লাস তোমাদেরকে আমি দেখতে বলবো আমার ক্লাসের পরে। অলরেডি আমার ইউটিউবে দেওয়া আছে ভিডিও ক্লাসটা, ওটা তোমরা দেখবা। হচ্ছে ওইখানে আমি তোমাদের আলোচনা করছি ত্রিভুজের জড়তার ভ্রামক, তোমাদেরকে তখন পড়াই নাই। ঠিক আছে, এটা রিসেন্টলি ফার্স্ট ইয়ার থেকে পড়াইছি। এই একটা ভিডিও ক্লাস আছে ত্রিভুজের জড়তার ভ্রামক, আর আছে এই একটা বডি, এখান থেকে এই একটা বডি, ঠিক আছে, এটার জড়তার ভ্রামক। হুইলটা মনে পড়াইছিলাম না? জিসান, চাকার জড়তার ভ্রামক পড়ানোর কথা। হ্যাঁ, যাই হোক, তারপর এটার একটা ভিডিও আছে আমার ইউটিউবে। ওকে, এইটা এগুলার ডিটেইলস ভিডিও আছে, ভিডিওটা তোমরা দেখতে পারো। আমি আজকেই লিংক দিব তোমাদের গ্রুপে। আর এখন আমি পড়াচ্ছি যেটা, সেটা একটু দেখ। হ্যাঁ, আমারটাই আমরা পেইড কোর্স করার পর অ্যাডভার্টাইজ দেখব। বুঝি নাই। ভ্রামক বের করার আমি তোমাদেরকে এক নম্বরে একটা দেখাচ্ছি, শুধু একটা দেখাবো। এটা একটু পুরোটা ভালো করে ফলো করো। মনে করো এটা একটা সরু সুষম দণ্ড। কি ধরনের দণ্ড? সরু সুষম সরু দণ্ড। সরু সুষম দণ্ড মানে অনেক চিকন দণ্ড, যার দৈর্ঘ্যের সাপেক্ষে প্রস্থ তেমন কিছু। ঠিক আছে, এরকম সরু সুষম দণ্ডের কথা আমরা যদি বলি, তো এই দণ্ডটার দৈর্ঘ্যের তুলনায় আবারও বলি প্রস্থ কিছুই না। ঠিক আছে, তো এই ধরনের দণ্ডের যদি একেবারে মিডল দিয়ে, যেটাকে আমরা ভারকেন্দ্র বলি, স্যার এটাকে কেমনে ভারকেন্দ্র বলেন? আপনি এইখান থেকে মিডল টানেন, এখান থেকে মিডল টানেন, যেখানে ছেদ করবে সেটাই আপনার ভারকেন্দ্র। ওকে, তাহলে যদি এইটার মধ্য দিয়ে লম্বভাবে অক্ষ চলে যায়, তাহলে কি যে আমি এই কলমটার মাঝ দিয়ে একটা অক্ষ পাস করছি, তাহলে ওই অক্ষের সামনে কি কলমটা এইভাবে ঘুরবে না? তাহলে ঘোরার সময় সে যে বাধার সম্মুখীন হবে সেটাই তো জড়তা। ওই জড়তাটা বের করতে হবে। তার মানে একটা সরু সুষম দণ্ড যখন ঘুরতেছে, ঘোরার সময় যে বাধার সম্মুখীন হয়, সেই বাধাটাকে আমরা তার কি বলবো? জড়তা বলবো। তো এখন এই জড়তাটাকে আমাকে বের করতে হবে। তো জড়তা বের করার জন্য আমি তিনটা পয়েন্ট ওদেরকে শিখাইছিলাম। নাম্বার 1 পয়েন্ট, 1 নাম্বার, খুব ক্ষুদ্র একটা অংশ সিলেক্ট করব। সবাই খেয়াল করো, খুব ক্ষুদ্র অংশ। নাম্বার 1 এ খুব ক্ষুদ্র অংশ সিলেক্ট করতে হবে। তো ধরো আমি কি করলাম,
এই পুরো দণ্ডটারই তো জড়তা ভ্রামক বের করতে হবে, রাইট অর রং? তো পুরো দণ্ডের এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা এখান থেকে হালকা করে একটা চিকন স্লাইড কেটে নিই। এরকম অসংখ্য চিকন স্লাইডের সমন্বয় কি এই পুরো দণ্ডটা না? কথা বল। অসংখ্য চিকন স্লাইড, এরকম চিকন 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 করে করে কি অসংখ্য স্লাইড দিয়ে কি এই দণ্ডটা তৈরি হচ্ছে কিনা ভাই? জি স্যার। বুঝতেছো? আচ্ছা, তো এই চিকন স্লাইডটা আমরা যদি বলি কতটুকু দৈর্ঘ্য? dx পরিমাণ, রাইট? যে অক্ষ থেকে কথা বলতেছি এই চিকন স্লাইডটা ওই অক্ষ থেকে দূরত্ব কত দূরে আছে? x পরিমাণ। আমাদের তো জড়তা ভ্রামক বের করার মন্ত্র কি? যে এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে আমাদের ওই ক্ষুদ্র অংশ বা অংশের অক্ষ হতে দূরত্ব। আচ্ছা, ক্ষুদ্র অংশের অক্ষ হতে দূরত্ব, তাহলে কি ক্ষুদ্র অংশের অক্ষ থেকে দূরত্ব পাইছি, নাম দিলাম x। তিন নাম্বার হচ্ছে ক্ষুদ্র অংশের কি লাগবে? ভর, কারণ জড়তার ভ্রামকের সূত্র কি? ভর ইনটু দূরত্ব স্কয়ার, ভর ইনটু কি? দূরত্ব স্কয়ার। তাহলে এখন ক্ষুদ্র অংশের ভর লাগবে। এই ভর পাওয়া হয়ে গেলে আমাদের কাজ 90% শেষ হয়ে যায়। তো সবাই একটু খেয়াল করুন, যদি এখানে আমি বলি এটা একটা সরু সুষম দণ্ড, তো আমাদের টোটাল L দৈর্ঘ্য, মানে এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল দৈর্ঘ্যটা কি? L দৈর্ঘ্যের ভর কত হবে বলো তো? m, টোটাল ভর। একক দৈর্ঘ্যের ভর কি হবে? m/l। কথা বলছ? তাহলে dx দৈর্ঘ্যের ভর কত হবে স্যার? m dx ডিভাইডেড বাই কি? l। এটাকে আমরা কি বলবো? dm। কথা কি বুঝা গেছে? জি স্যার। l দৈর্ঘ্যের ভর যদি m হয়, একক দৈর্ঘ্যের ভর যদি m/l হয়, তাহলে dx দৈর্ঘ্যের ভর কি হবে? m * dx/l অ্যাকর্ডিং টু ঐকিক নিয়ম আমরা যেটা করি। তাহলে আমরা dm পাইছি ক্ষুদ্র ভর। ওকে, তাহলে আমরা যদি dm পাই ক্ষুদ্র ভর, তাহলে এই ক্ষুদ্র ভর মানে ওই যে বিন্দু ভরের মতো কল্পনা করলে, তাহলে তার জন্য অতএব dm এর দরুন জড়তার ভ্রামক কত হবে বলো তো? খুবই ক্ষুদ্র হবে না? di কি হবে স্যার? dm x²। ভর অক্ষ থেকে তার দূরত্ব, ভর অক্ষ থেকে তার দূরত্বের স্কয়ার। এটাই কি জড়তার ভ্রামকের সূত্র না? এই যে i m আছে, তাহলে যে ভর অক্ষ থেকে দূরত্বের বর্গ। ক্লিয়ার? তাহলে এখন একটু খেয়াল করো, এই যে di এটা তো ছোট্ট এইটুকুর জন্য, কিন্তু আমার কি এইটুকুর জন্য দরকার না পুরো বডির জন্য দরকার? তাহলে আমি কি করব? একটা লিমিট সেট করব, লোয়ার লিমিট থেকে আপার লিমিটের আন্ডারে পুরোটাকে ইন্টিগ্রেশন করলেই কি আমরা পুরোটা পেয়ে যাব। তাহলে এখন আমি যে লিমিট সেট করব, এই লিমিটের জন্য এটা কি মিডল হয়ে গেল না? মিডল হইলে দুইটা পার্ট হয়, একটা বাম পাশ আর একটা, আমরা অক্ষের কথা যদি বলি মিডলকে যদি 0 ধরি, তাহলে এই পাশটা হচ্ছে বাম পাশ, এটাকে আমরা -l/2 বলবো। এই পাশটা হচ্ছে ডান পাশ, এটা লাস্ট মাথাকে কি বলবো? +l/2। তাহলে আমরা এখন কথাটা এইভাবে বলবো, জামিল এদিকে আনো। তাহলে যে -l/2 হতে +l/2 পর্যন্ত আমরা কি করব? সমাকলন করব। তো সমাকলন করলে আমার i কি আসতেছে ভাইয়া? -l/2 +l/2 di, বা ভাইয়া -l/2 +l/2 di মানে কি ছিল? dm x² বা -l/2 ইন্টিগ্রেশন পারো না? এখানে কি কেউ আসছো? কে বলাটা কেডা? ভাই +l/2 পর্যন্ত কি লিখছেন এটা? জি পর্যন্ত সমাকলন করি। হ্যাঁ, তাহলে dm হচ্ছে m/l * dx * x²। তাহলে ভাই m কি? দণ্ডের ভর কি বেড়ে যাবে? কমে যাবে? ধ্রুবক না? দণ্ডের দৈর্ঘ্য কি বেড়ে যাবে? কমে যাবে? ধ্রুবক। তাহলে m/l যদি ধ্রুবক হয়, আমরা বের করে নিয়ে আসলে -l/2 +l/2 x² dx। x² কে সমাকলন করলে কি আসবে বলো তো? মুশফিক আরো দেরি হতে দেব না।
x কিউব বাই 3 ঠিক আছে x কিউব বাই 3 যদি হয় l বাই 2 মাইনাস l বাই 2 তাহলে আমাদের m বাই l আর এখানে আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে 3 আমাদের ধ্রুবক 1 বাই 3 আমরা বের করে নিয়ে আসি x কিউব মানে কি l ডিভাইডেড বাই l কিউব ডিভাইডেড বাই 8 না বলো তো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মাইনাস মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে l কিউব ডিভাইডেড বাই 8 তাহলে ভাইয়া ফাইনালি যেটা পাচ্ছি m বাই 3l ইনটু এটা কি 2l কিউব বাই 8 রাইট কি না ভাইয়া 2 আর 4 করলে 4 আর l আর l গেলে l স্কয়ার থাকে তাহলে অতএব আমাদের i কি আসছে 1 বাই 12 ml স্কয়ার এটাই কি আমাদের একটা সরু সুষম দণ্ডের মাঝখান দিয়ে যদি অক্ষ চলে যায় তাহলে তার জড়তার ভ্রামকের সূত্র i 1 বাই 12 ml স্কয়ার কথা কি বুঝতে পারছি একই ভাবে ঐশী যদি ভাইয়া প্রশ্নে লিখি বা চিত্রতে দিয়ে দেই যে একটা সরু সুষম দণ্ডের এক পাশ দিয়ে যদি অক্ষ চলে যায় সেম ক্যালকুলেশন জাস্ট লিমিট চেঞ্জ হবে এবার তো এই পাশে কিছুই নাই তাহলে এখানে যদি 0 হয় তাহলে 0 আর এখানে কত l তার মানে লিমিট হবে 0 থেকে l এর আন্ডারে কথা কি বুঝতে পারছি তাহলে সেই ক্ষেত্রে পুরোটা করলে आंसर আসবে i 1 বাই 3 ml স্কয়ার কথা বুঝতে পারছো তাহলে মাঝখান দিয়ে গেলে 1 বাই 12 ml স্কয়ার একটা পাশ দিয়ে গেলে 1 বাই 3 ml স্কয়ার ওকে এই পর্যন্ত একটু পজ করো তোমাদের কি এইটা যে আমি কমপ্লিট বুঝাইলাম স্টেপগুলো একটু শুনো হ্যাঁ এই প্রমাণটা পরীক্ষার হলে আসে এই প্রমাণটাও পরীক্ষার হলে আসে এইটা আর এটা হুবহু সেম তুমি সেম ভাবে ভ্যারি তিনটে স্টেপ ফলো করবা সর্বপ্রথম একটা ক্ষুদ্র অংশ সিলেক্ট করবা তাহলে ধরে নাও এটা একটা ক্ষুদ্র অংশ এই ক্ষুদ্র অংশ এটার দৈর্ঘ্য কতটুকু dx সেম ভাবে তুমি যে অক্ষের সাপেক্ষে তাকে ঘোরাবা সেই অক্ষ থেকে তার ডিসটেন্স বের করবা দ্যাট ইজ x তাহলে সবকিছু সেম 3 নাম্বার হচ্ছে ক্ষুদ্র অংশের ভর বের করতে হবে তো কি বলবা l দৈর্ঘ্যের ভর m একক দৈর্ঘ্যের ভর m বাই l তাহলে dx দৈর্ঘ্যের ভর হচ্ছে m বাই l ইনটু dx সবকিছু সেম dm এর দরুন জড়তার ভ্রামক di এটা তার মানে এখানে কোথাও চেঞ্জ হচ্ছে না জাস্ট চেঞ্জটা হবে কোথায় এখানে আইসা -l বাই 2 এর জায়গায় বলবা 0 থেকে শুরু করে কত পর্যন্ত l পর্যন্ত সমাকলন করবে তার মানে হুবহু স্টাইলটা সেম থাকতেছে ক্যালকুলেশন সেম একটা জায়গায় তফাৎ হচ্ছে তো এই প্রমাণ কিন্তু পরীক্ষার হলে আসে প্রমাণ ছাড়াও একজন স্টুডেন্ট হিসেবে তোমরা অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ অনেকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাবা কেউ মেকানিক্যাল সেক্টরে গেলে তো 100% এগুলো নিয়ে কাজ করতে হবে ওকে কারণ এটা মেকানিক্যাল বেসড টপিক তো কি বলছি আমি এই তিনটা স্টেপ বলছি আমি যখন ইন্টারমিডিয়েটে ওদেরকে পড়াইছি যারা পড়ো নাই তারা বাদ যাদেরকে পড়াইছি আমি কিন্তু এই তিনটা স্টেপকে ধরে ধরে প্রত্যেকটা প্রমাণ শিখেছি রাইট কি না যে একটা ক্ষুদ্র অংশ সিলেক্ট একটা ক্ষুদ্র অংশের অক্ষ কত দূরত্বে আছে ক্ষুদ্র অংশের ভর বের করো এইটুকু করার পরে আমরা সমাকলন করলে আমাদের প্রমাণটা চলে আসে তো এখন তোমাদের এই দণ্ডেরটা প্রমাণ মুখস্থ থাকতে হবে আর সিলিন্ডারেরটা মুখস্থ থাকতে হবে কারণ এই দুইটা পরীক্ষার হলে আসে আর বাকিগুলো শুধু সূত্রটা মুখস্থ রাখবে কি মুখস্থ থাকবে সূত্র আমি আজকে তোমাদেরকে মেসেঞ্জারে চার্ট দিয়ে দিব আর কারো যদি সবগুলো প্রমাণ দেখতে হয় কার কাছে লেখা আছে সুন্দরভাবে তোমার কাছে আছে না জি স্যার আচ্ছা দেখো তুমি চেক করো তাহলে ছবিগুলো দিয়ে দিলে তোমরা প্রমাণগুলো দেখতে পারবা কিন্তু কি প্যাটার্নে প্রমাণ করি সেটা কি বুঝতে পারছো শুনে তোমার কাছে তো থাকার কথা হ্যাঁ আচ্ছা তো এখন শুনো আমি ওদেরকে একটা চার্ট করে দিছি ওই চার্টে আমি সুন্দর করে যে মনে করো এইভাবে লেখা দিছি কি সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে ভারকেন্দ্র গেলে অক্ষ গেলে সরু সুষম দণ্ডের এক পাশ দিয়ে অক্ষ গেলে দণ্ডটা সরু সুষম না হয়ে একটা পাতলা প্লেট হইলে জড়তার ভ্রামকটা কি হয়ে যাবে মনে আছে সবার স্যার 1/12 m তারপরে l স্কয়ার প্লাস b স্কয়ার মানে তখন আমার দৈর্ঘ্যের পাশাপাশি প্রস্থ চলে আসছে কারণ একটা প্লেটের দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এখন পাতলা প্লেট না হয়ে যদি একটা তোমার পাত হয় পাত কিন্তু পাত আর প্লেটের মধ্যে কিন্তু তফাৎ আছে প্লেট হচ্ছে চিকন আর পাত হচ্ছে তার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে পুরুত্ব আছে তাহলে পাত হইলো সূত্র 1/12 ml স্কয়ার প্লাস b স্কয়ার এই চার্টটা আমি লিখে দিছি না আর কার কাছে আছে দেখায় দিছি আমি তোমরা পারলে দিও এই যে প্রত্যেকটা চিত্র একে একে নামগুলো বলে বলে কার জড়তার ভ্রামক কি সূত্র করে লিখে দিছি তার মানে অঙ্কের প্রশ্নে যখন তোমাকে এই টাইপের কথাগুলো বলবে তুমি সাথে সাথে এই সূত্র অ্যাপ্লাই করে অঙ্ক সলভ করতে পারবে ক্লিয়ার ওকে তো জড়তার ভ্রামকের সিলিন্ডারটা কি দেখতে চাচ্ছো প্রমাণটা
সিলিন্ডারটা কয়জন দেখতে চাচ্ছ সিলিন্ডারের প্রমাণ? বই আছে না? বই তো অবশ্যই আছে। তুমি দেখতে চাচ্ছ, তুমিও দেখতে চাচ্ছ। আচ্ছা ঠিক আছে, সিলিন্ডারের প্রমাণ। জিসান সিলিন্ডারের প্রমাণটা বের করো। একটা সিলিন্ডার আঁকি। একটা সিলিন্ডার, এটা হচ্ছে নিরেট সিলিন্ডার, ফাঁপা না। এটা কি ধরনের সিলিন্ডার? নিরেট সিলিন্ডার। একটু বুঝো ব্যাপারটা। আমাকে যদি কেউ একটা কয়েন দেয়, বা আমরা ছোটবেলায় তাল গাছ খেলছি না ক্রাম বোর্ডে, একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা, এভাবে সাজানো হয়। এটাকে একটু নরমালি যদি চিন্তা করো, এটা কি একটা সিলিন্ডার না? অ্যাকচুয়ালি কি এটা একটা সিলিন্ডার না? একটা সিলিন্ডার। সবাই কি ইমাজিন করতে, বা গোল পয়সা, 10টা পয়সাকে একটার উপর একটা রাখো, তখন সেই যে শেপটা তৈরি করে, সেটা কিসের শেপ তৈরি করে? সিলিন্ডারের শেপ তৈরি করে। তারপর একটা পাতলা বৃত্তাকার প্লেটের জড়তার ভ্রামক যদি আমরা জানতে পারি, একটা পাতলা বৃত্তাকার প্লেটের জড়তার ভ্রামক যদি জানা যায়, তাহলে আমরা সিলিন্ডারটা জানতে পারবো। কারণ পাতলা বৃত্তাকার প্লেট আর সিলিন্ডারের মধ্যে তফাৎ হচ্ছে সিলিন্ডারের উচ্চতা আছে, ওটার উচ্চতা নাই। বিষয়টা হচ্ছে এই, ঠিক আছে? তো যাই হোক, আমরা যদি এখন একটা সিলিন্ডার নিয়ে কথা বলি, সিলিন্ডার এটা হচ্ছে ভার কেন্দ্র। তাহলে আমি অক্ষটা পাস করতেছি ওর মধ্যে দিয়ে, চলে আসতো। এই অক্ষের উপর ভিত্তি করে সিলিন্ডারটা ঘুরে। তো কি বলছি, নাম্বার 1 একটা চিকন মানে খুব ক্ষুদ্র একটা অংশ সিলেক্ট করতে হবে, এটাই তো বলছি। তাহলে আমি একটা ক্ষুদ্র অংশ সিলেক্ট করি। এই যে ক্ষুদ্র অংশটা সিলেক্ট করলাম, এটা কি টপ টু বটম পর্যন্ত না? টপ টু বটম পর্যন্ত। এই মুশফিক বুঝুস না? এই টপ টু বটম পর্যন্ত আমি একটা চিকন অংশ সিলেক্ট করে নিই। একটু মোটা করব তোমাদেরকে বোঝানোর জন্য। এই বৃষ্টি হইতেছে, আজকে আর একটা অংশ সিলেক্ট করলাম যেটার অক্ষ থেকে দূরত্ব হচ্ছে x, তার পুরুত্ব হচ্ছে তোমার dx। তো আমি যেই প্লেটটা সিলেক্ট করলাম, এটার কি দৈর্ঘ্য আছে না, প্রস্থ আছে, আর পুরুত্বটা x বললাম। তো এখন তোমরা আমাকে বলো তো, এই যে চিকন সিলিন্ডারটা যেটা আমি সিলেক্ট করছি, এটার আয়তন কি হবে? পাই আর স্কয়ার হিসেবে। কথা বলো, কারণ এটা তো এখন দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, মানে এটার আয়তন আছে। আমি এটাকে আয়তনের সাপেক্ষে ভর হিসাব করতে হবে, একটা আয়তনের ভর। তাহলে আয়তনটা কি হবে? পাই আর স্কয়ার h। তো আমাদের ক্ষুদ্র অংশ যদি আমরা সিলেক্ট করি, তাহলে আমরা বলবো যে পাই টোটালটা হচ্ছে একদম ফার্স্ট টু লাস্ট হচ্ছে r, তাহলে পাই আর স্কয়ার h আয়তনের ভর ইজ ইকুয়াল টু কত স্যার? m। তাহলে একক আয়তনের ভর ইজ ইকুয়াল টু কি হবে? m বাই পাই আর স্কয়ার h। তাহলে আমি খুব ক্ষুদ্র আয়তন dv, dv এর ক্ষেত্রে ভর কি হবে? m dv বাই আর স্কয়ার h। এখন dv টা কত হবে বলো তো জিসান? dv টা আমাদের কত হবে? পাই x স্কয়ার dx, তাই না? dx এর জায়গায় কি বুঝেছো? পুরুত্ব যেটুকু নিছি, ঠিক আছে? তো এখন এই জায়গায় আমরা এই dx টাকে ইউজ করব না, এখানে আমাদের
উচ্চতা কিন্তু টপ টু বটম, মানে এইচ বলতে তো আমরা আয়তনের এই পার্টটাকে বুঝাচ্ছি। তো উচ্চতা তো টপ টু বটম, এখানে যেটা আছে এখানেও সেইটাই। তাহলে এখানে পাই x স্কয়ার কি হবে h, কারণ x তো এইটা তার ব্যাসার্ধ, আর পুরোটা হচ্ছে আমাদের আয়তন যদি বলি পাই x স্কয়ার h ডিভাইডেড বাই পাই r স্কয়ার h। তাহলে আমাদের থাকে কি পাই পাই কাটা h h কাটা m x স্কয়ার ডিভাইডেড বাই r স্কয়ার। আচ্ছা এই পর্যন্ত আসলাম আমরা। এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র আয়তন বের করলাম আমরা dv, dm ক্ষুদ্র আয়তনের ভর dm বের করলাম। তো আমাদের এটার জন্য জড়তার ভ্রামক কি হবে, di dm তারপরে কি x স্কয়ার। তাহলে dm x স্কয়ার যদি হয় তাহলে ভাইয়াদের কি আসে, dm আমরা পাইছি m x স্কয়ার বাই r স্কয়ার। মানে কি তোমাদের ঠান্ডা লাগতেছে না গরম লাগতেছে? গরম লাগছে ভাই। তো কাটা যায় না ঠান্ডা নিচে ভাই, গরম লাগে। বৃষ্টি পড়ে স্যার এই যে 2 পাই স্যার পাই তো কাটা যায়। তাহলে আমাদের হচ্ছে 2mx dx বাই r স্কয়ার না, দেখো তো ঠিক আছে। এটা আসছে কিনা। আচ্ছা ওকে, তো এটা আমরা পাইলাম ক্ষুদ্র জড়তার ভ্রামক। এবার আসো টোটালটা বের করব। তো টোটালটার ক্ষেত্রে রেঞ্জ কি হবে, এখান থেকে না অক্ষ শুরু হইছে এরকম চিকুন 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 স্লাইড করে কি এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাবে। তাহলে শুরুটা হচ্ছে কোথায়, r এর সাপেক্ষে 0 থেকে, শেষ হচ্ছে কোথায় r ব্যাসার্ধে। তাহলে আমাদের লিমিটটা হবে কি, সমাকলন করব আমরা 0 থেকে কত r এর আন্ডারে, সীমানাটা হবে 0 r di। তাহলে এখন 0 r di মানে আমাদের কত স্যার 2mx dx বাই r স্কয়ার, বা 2m এগুলো হচ্ছে ধ্রুবক ডিভাইডেড বাই r স্কয়ার, বের করে নিয়ে আসলে 0 r x dx। x এর অন্তরিক ইন্টিগ্রেশন কি হবে মুশফিক, গুড x স্কয়ার বাই 2 r 0 বা 2m ডিভাইডেড বাই r স্কয়ার। হ্যাঁ স্যার এই যে x স্কয়ার দেয়া এখানে গুণ হবে না x কিউব হবে। তো এখানে গুণ দিই না, তাহলে তো হবে উল্টা x স্কয়ার 4 ডিভাইডেড বাই 4। তাহলে আমাদের 4 কে বের করে নিয়ে আসি 4r স্কয়ার, এখানে হচ্ছে x টু দি পাওয়ার 4 r 0। এখন লিমিট বসানোর নিয়ম তো তোমরা সবাই জানো, লিমিট বসানোর নিয়ম কি, আপার মাইনাস লোয়ার, তার মানে r টু দি পাওয়ার 4 মাইনাস এটা 0, এইগুলো আচ্ছা না লিখলো আচ্ছা। তাহলে আমাদের এখানে r স্কয়ার দ্বারা r স্কয়ার কাটা গেলে হাফ m r স্কয়ার। এটাই হচ্ছে একটা সিলিন্ডারের জড়তার ভ্রামক। ওকে, একটা সিলিন্ডারের জড়তার ভ্রামক হচ্ছে হাফ m r স্কয়ার। ওকে, বুঝতে পারছো বেশি? দেখো ভাই আবারও বলি, স্টেপ কি কি নিছি বুঝাই। ফার্স্ট স্টেপ, একটা ক্ষুদ্র অংশ সিলেক্ট করছি যার প্রস্থ কত dx, যার দৈর্ঘ্য কত স্যার একটা বৃত্তাকারের দৈর্ঘ্য হচ্ছে 2 পাই x, ঠিক আছে, প্রস্থ হচ্ছে dx আর উচ্চতা কত r, তার মানে এই হচ্ছে টোটাল তার ক্ষুদ্র আয়তন dv। কথা বুঝতে পারছো? এবার ক্ষুদ্র এটা যেহেতু আয়তন আছে, যখন আয়তন থাকবে আয়তনের ভর হিসাব করবা, যখন ক্ষেত্রফল থাকবে ক্ষেত্রফলের ভর হিসাব করবা, যখন শুধু দৈর্ঘ্য থাকবে তখন দৈর্ঘ্যের ভর হিসাব করবা। তো এখন আমি কি করছি, পাই r স্কয়ার এই আয়তনের ভর m, একক আয়তনের ভর m বাই পাই r স্কয়ার, ক্ষুদ্র এই আয়তনের ভর যাকে আমরা dm বলবো সেটা হচ্ছে এটা। ওকে, তো ক্ষুদ্র ভর পাইছি, কতটুকু দূরে আছে x পরিমাণ দূরে আছে, তার মানে তার ক্ষুদ্র জড়তার ভ্রামক ভর ইনটু দূরত্ব স্কয়ার। ওকে, এবার এই ক্ষুদ্র 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 করে পুরোটাকে ইন্টিগ্রেশন করলে আমরা টোটাল পাবো। ইন্টিগ্রেশন করতে গেলে লাগবে লিমিট, শুরুটা কোথা থেকে করতেছে, এখান থেকে এই পর্যন্ত যাব, তাহলে এরকম অসংখ্য চিকন চিকন স্লাইড করে করে r পর্যন্ত যাব, 0 থেকে r, তাহলে 0 থেকে r এর আন্ডারে ইন্টিগ্রেশন করতে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত জড়তার ভ্রামক। ওকে, তো জড়তার ভ্রামক সিলিন্ডারের জন্য হচ্ছে i half m r স্কয়ার। তো বাকিগুলো তোমরা মুখস্থ করবা চার্ট থেকে, আমি আবারও বলতেছি মুখস্থ করে অঙ্ক করবা। তা আমরা আই বুঝে ফেললাম, টর্ক বুঝে ফেললাম, এবার আমরা শিখব কৌণিক ভরবেগ। অনুমতি পাচ্ছি মোসার? জি ভাই। হ্যাঁ বইয়ে আছে, সবকিছুতে আছে, তোমরা খালি পড়বা আর অঙ্ক করবা। ঘুমছে আজকে রাতে খালি অঙ্ক আর অঙ্ক। ভাই অ্যাসাইনমেন্ট তোরা এখানে ভাই প্রশ্ন জমা দিতে হইব। এই শোনো,
এবার আসো কৌণিক ভরবেগ। আমরা দেখো আমি রৈখিকের সাথে মিলাই বলি, রৈখিকের শুরুতে আমরা বল পড়তাম, এখানে আমরা টর্ক পড়ছি, ঠিক আছে? টর্ক পড়তে গিয়ে আই এর সাথে পরিচিত হয়েছি, তাই আই পড়ে ফেলছি, জড়তা পড়ে ফেলছি। এরপরে আমাদের আসে ভরবেগ রৈখিকে, রাইট? এইখানে হচ্ছে এই কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগ সবাই একটু খেয়াল করো, কৌণিক ভরবেগ এটা হচ্ছে এল দ্বারা আমরা প্রকাশ করি, আর এল ইজ ইকুয়াল টু হচ্ছে রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ ইনটু ব্যাসার্ধ ভেক্টর, ক্রস ব্যাসার্ধ ভেক্টর। তাহলে রৈখিক ভরবেগ হচ্ছে পি ভেক্টর, আর এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে আর ভেক্টর। ওকে, এটা হচ্ছে আমাদের কি, আমাদের ভেক্টর রূপ। এটাকে যদি আমরা ভেঙে লিখি কি আসবে স্যার? পি আর sin থিটা। যদি আমাদের থিটা 90 ডিগ্রি হয় তাহলে কি আসবে স্যার? পি আর। কথা বুঝতে পারছো? তাহলে L is equal to PR, এটা হচ্ছে মেইন ফর্মুলা। P মানে তোমরা জানো রৈখিক ভরবেগ mv, আর এখন v কে যদি তোমরা রৈখিকে না রেখে কৌণিকে রাখতে চাও, কারণ অনেক সময় ব্যাগ দেয় না, তাহলে কৌণিকে নিলে m ইনটু ওমেগা r ইনটু r, তার মানে কি আসছে? m ওমেগা r স্কয়ার। এটা একটু সাজায় লিখলে m r স্কয়ার ওমেগা। m r স্কয়ার মানে কি? i, তার মানে L is equal to i, জড়তার ভাবনা। বুঝতে পারছো? প্রত্যেকটা লাইন অ্যাজ এ ফর্মুলা হিসেবে কাজ করবে। এটা হচ্ছে কৌণিক ভরবেগের সাথে যতটুকু আলোচনা জানা দরকার সেটা। তোমরা এটা বলো। লাগবে না? ঠিক আছে। কৌণিক ভরবেগ, তো আমরা ভরবেগ পড়ার পরে পড়ছিলাম ভরবেগের সংরক্ষণ সূত্র, রাইট? কৌণিক ও এরকম কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে তখনই, আমি আবারও বলি, কৌণিক ভরবেগ সংরক্ষিত হইতে হইলে এদের টর্ক কি হইতে হবে? শূন্য হইতে হবে। টর্ক কি হইতে হবে? শূন্য। একটু ভালো করে দেখো, টর্ক মানে কি ছিল? এফ আর, রাইট? কি এই যে এফ, এই এফটা হয়তো হবে কি তোমার কার্ল করবা, এই এফ এর কার্ল যদি শূন্য হয় তাহলে সেই ক্ষেত্রে সে আমাদের মানে সংরক্ষণের নিয়ম নীতি মেনে চলবে। তো মূল কথা হচ্ছে যে তোমাদের রৈখিকের সাথে যদি বলি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে যদি তাদের দুটো বস্তুর মধ্যকার ক্রিয়া এবং প্রতিক্রিয়ার কারণে তাদের মধ্যে সংঘর্ষ হয় বা কোনো কিছু ঘটে, তখন ওই সংঘর্ষের আগে এবং পরে মোট ভরবেগ সর্বদা কি থাকে? সংরক্ষিত থাকে। এই কথাটা ছিল আমাদের কোথায়? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রে, রাইট? কৌণিক সেম, বাহ্যিক কোনো টর্ক প্রয়োগ না করলে, বাহ্যিক কোনো টর্ক প্রয়োগ না করলে তাদের মধ্যকার ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য যা কিছু ঘটবে সেই ক্ষেত্রে তাদের মোট ভরবেগ অর্থাৎ মোট কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে সেই কথাটা যদি আসে তাহলে আমাদের মূল কথা হচ্ছে যে কৌণিক ভরবেগের সংরক্ষণ। আবারও বলতেছি কি মুশফিক, কৌণিক ভরবেগের পরীক্ষার হলে যদি দেখাইতে বলে এগুলো খেয়াল করবা, আসে মাঝে মাঝে কোশ্চেন। সংরক্ষণশীলতা, সেই ক্ষেত্রে কি মানতে হবে? অবশ্যই যে টাউ ইজ ইকুয়াল টু কি? 0। টাউ ইজ ইকুয়াল টু কি? 0। তারপরে তোমার এখান থেকে যদি এটা ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে I1 ওমেগা 1 ইজ ইকুয়াল টু কি হবে? I2 ওমেগা 2। ওকে, এই দুটো সূত্র খেয়াল রাখবা। I1 ওমেগা 1, I2 ইজ ইকুয়াল টু ওমেগা 2। রাখো মাথায়, dl divided by dt is equal to কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, এটা শূন্য। এটা কি আমরা এটা বলবো? ভাই এসি ভরবেগও শিখলাম। কৌণিক ভরবেগের মধ্যে যে সূত্রটা আছে, কৌণিক ভরবেগ সংরক্ষণশীল হইলে I1 ওমেগা 1 is equal to কি হবে? I2 ওমেগা 2। এবার তাহলে আসলে কৌণিক ভরবেগের পরে কৌণিক গতিশক্তি, ছোট ছোট সূত্র এগুলো, হ্যাঁ? কৌণিক গতিশক্তি। মুশফিক, আমাদের গতিশক্তি সূত্র কি? EK is equal to half mv square, বা half m v square মানে কি? ওমেগা স্কয়ার r স্কয়ার। m r স্কয়ার কে পাশাপাশি আনো ওমেগা স্কয়ার, তার মানে কি হাফ i ওমেগা স্কয়ার। এটাই হচ্ছে কৌণিকের ক্ষেত্রে গতিশক্তির সূত্র। রৈখিক হচ্ছে হাফ mv স্কয়ার, কৌণিক হচ্ছে হাফ i ওমেগা স্কয়ার। রৈখিকের ক্ষেত্রে হাফ mv স্কয়ার, কৌণিকের ক্ষেত্রে কি? হাফ i ওমেগা স্কয়ার।
এখন সুমাইয়া ভাইয়াদের যে গাড়ির চাকা ঘুরে তার মানে কি কৌণিক গতিশক্তি, কিন্তু ঘুরে কি সে শুধু ঘুরেই না গাড়িকে সামনে নিয়ে যায়, তার মানে মিশ্র ব্যাপার, রাইট? তার মানে এখানে আমরা যদি বলি তার রৈখিক গতিশক্তিও আছে, কৌণিক গতিশক্তিও আছে, তাহলে সেই ক্ষেত্রে এই মিশ্র গতিশক্তি আমরা কিভাবে বের করব? যদি বলে গাড়ির চাকার মোট শক্তি বের করো, তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু মিশ্র শক্তির ক্ষেত্রে কিন্তু তোমাদের দুইটাই করতে হবে, তার হাফ mv স্কয়ার প্লাস কি হবে হাফ i ওমেগা স্কয়ার। এটা করলে গিয়ে তোমরা মোট শক্তিটা পাবা, মোট গতিশক্তিটা পাবো। মোট গতিশক্তি। হ্যাঁ, থ্যাংক ইউ, খুব সুন্দর কথা বলছো, মোট গতিশক্তি। যখন একই সাথে, আমি আবারও বলি, যখন একই সাথে রৈখিক এবং একই সাথে কৌণিক দুইটাই ক্রিয়াশীল হবে, তখন যদি তোমার কাছে মোট গতিশক্তি জানতে চাই, তাহলে কিন্তু দুইটার যোগফল তোমাদেরকে বের করতে হবে। বুঝতে পারছি? তাহলে আমরা মোটামুটি ভাবে দেখতেছি প্রত্যেকটা জায়গায় কি আছে আই, তার মানে আই কিন্তু আমাদের সরাসরি প্রশ্নে দিয়ে দিলে তো ইজি হয়ে যায়, তার মানে বুঝতেই পারতেছো যে ইজি করে দিবে না, তোমাদেরকে চারটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে ভাইয়া? ও কি বুঝতেছে? তুমি কি বুঝতেছো? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তাহলে চার্টটা মুখস্থ রাখতে হবে, কিন্তু বারবার করে বলতেছি ওই চার্ট অনুযায়ী তোমরা আই বসাতে হবে, এতটা সহজ করে তোমাদেরকে দিবে না। ওকে, তাহলে আমরা কি কৌণিক গতিশক্তি ক্লিয়ার? তো কৌণিক গতিশক্তি যদি আমরা ক্লিয়ার হয়ে যাই, তাহলে আমাদের আর তেমন কোনো কিছু নেই। ওকে, আর আমাদের কি আছে? আর আমাদের আছে কৌণিক ক্ষেত্রে কৃত কাজ, W হচ্ছে টাউ থিটা, বল ইনটু সরণ। তো বল বলতে তো কৌণিক বল টাউ, আর সরণ তো কৌণিক সরণ, তাহলে W টাউ থিটা দিয়ে আমরা আমাদের কৌণিক কৃত কাজ বের করব। ঠিক আছে? তো আমি আপনাদেরকে সূত্রের চার্টটা পাঠিয়ে দিব। আপনাদের এখন কাজ হচ্ছে আপনারা অঙ্ক সমাধান করবেন, বারবার করে বলতেছি অঙ্ক সমাধান করবেন, আপনাদের গাণিতিক থেকে অঙ্ক সমাধান করবেন। আর আমি আগামী ক্লাসে যেটা করব, অঙ্ক যদি এখান থেকে কোনো প্রবলেম থাকে আমি তো দেখাবই, আর আমি করাবো মেইনলি টেস্ট পেপার 2015 থেকে যেগুলো আছে কয়েকটা সলিউশন সলভ করাবো। ঠিক আছে? সবাই